বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে সরকারের পতন থেকে রাজনৈতিক নেতারা যে শিক্ষা নিতে পারেন। আমি এখন আলোচনাটা শুরু করতে যাচ্ছি। 2008 সালে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তারপর 2014, 2018, 2024 সালে পরপর যে তিনটি নির্বাচনের পর তিনি ক্ষমতা ধরে রাখেন সেগুলো খুবই বিতর্কিত ছিল। আপনারা জানেন, এই নির্বাচনগুলো মোটেই অংশগ্রহণমূলক ছিল না। অধিকাংশ লোকই এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু তারপরেও তিনি তার ক্ষমতাটাকে এতটাই সুসংহত করেছিলেন যে তাকে একসময় অজেয় বলে মনে হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে চলা নাটকীয় ঘটনা প্রবাহে গত সোমবার একটি প্রচণ্ড মর্মান্তিক মোচড় যোগ হয়। শেখ হাসিনা আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে তাঁর 15 বছরের শাসনামলের অবসান ঘটল। অল্প কয়েকদিন আগেই শান্তিপূর্ণভাবে যে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল তা দ্রুত একটি দেশব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলনে ছাত্রছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে পড়ে, যা শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের প্রতি মানুষের গভীর অসন্তোষ প্রকাশ করে দেয়। একই সঙ্গে তিনি দেশে বিদেশে যে অর্থনৈতিক উন্নয়ন সাফল্যের জন্য প্রশংসিত হয়েছিলেন, সেই উন্নয়নকে ম্লান করে দেওয়া লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও শৃঙ্খলতার নগ্ন চেহারা এই বিক্ষোভের মাধ্যমে বেরিয়ে এসেছে। এই অপ্রত্যাশিত ঘটনার মোচড় আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক স্বাধীনতার অবক্ষয় ঘটিয়ে শুধু অর্থনৈতিক উন্নয়ন দিয়ে একজন নেতা কোনোভাবেই তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেন না। শেখ হাসিনার মেয়াদকালে দেশটির মাথাপিছু আয় 1 দশকে 3 গুণ বেড়েছে। বিশ্বব্যাংকের অনুমান, গত 20 বছরে দেশটির 2.5 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। শেখ হাসিনার সরকার দেশি তহবিল, ঋণ এবং উন্নয়ন সহায়তার সমন্বয়ে $2900 কোটি ব্যয় পদ্মা সেতুর মতো একটি উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে এই অর্থনৈতিক অর্জনের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। প্রধান বিরোধী দলগুলোর ভোট বর্জন, নামমাত্র ভোটারের উপস্থিতি ও সহিংসতা মিলিয়ে 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছিল এবং এই নির্বাচনগুলো ছিল প্রচণ্ডভাবে দেশে এবং বিদেশে বিতর্কিত। শেখ হাসিনার সরকার নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্রমবর্ধমানভাবে কঠোরভাবে বল প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা সারা দেশে ভয় ও দমনের পরিবেশ তৈরি করে। সরকার ও ক্ষমতাসীন দলের কর্মীদের সমালোচনার কণ্ঠরোধ করতে এবং মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে অনলাইনে সমালোচনামূলক কন্টেন্ট প্রচার ঠেকাতে সরকার ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন জারি করে। সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেল, তার শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের একটি সাধারণ দাবি থেকে। কোটা আন্দোলনের শুরুটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে সেটি অন্যান্য অভিজাত বেসরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তারপর সারা দেশে সাধারণ জনগণ এই আন্দোলনে জড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলন মোকাবেলায় শেখ হাসিনার নেওয়া সব প্রতিরোধ ব্যর্থ হতে থাকে। গত মাসের শেষের দিকে এক পর্যায়ে এই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিতে বিপরীত হয়ে দাঁড়ায়। এটি ব্যাপক সংখ্যক জনগণকে ক্ষোভের মাত্রাকে আরও প্রজ্বলিত করে দেয়। দেখামাত্র গুলির আদেশসহ কঠোর কারফিউ জারি আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল। শেখ হাসিনা বিক্ষোভকারীদের রাজাকার হিসেবে তকমা দেওয়ায় তার উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এক পর্যায়ে শেখ হাসিনা সেনাবাহিনীকে কারফিউ দিতে বাধ্য হয়। কিন্তু বিক্ষোভের গতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ সমাজের বিভিন্ন অংশের সমর্থন পেয়ে যান। আন্দোলনটি
যে দাবি নিয়ে শুরু হয়েছিল সেটি শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবি হয়ে ওঠে। একটি নায়কোচিত ও মহিমান্বিত আসন থেকে শেখ হাসিনার আকস্মিক পতনে সেই সব নেতার জন্য একটি হুঁশিয়ারিমূলক দৃষ্টান্ত হতে পারে যারা গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক স্বাধীনতার চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে থাকেন। শেখ হাসিনার পূর্বসূরি স্বৈরাচার এরশাদ গদিচ্যুত হয়ে পালাননি, কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। স্বৈরশাসকদের মতো অজ্ঞাত স্থান থেকে হেলিকপ্টারে চড়ে পলায়ন এবং তার সরকারি বাসভবনে ঢুকে উন্মত্ত জনতার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিভিন্ন সিনেমার দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। শেখ হাসিনার পতন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য যে বার্তা দেয় তা হলো আর্থসামাজিক অগ্রগতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের সূক্ষ্ম ভারসাম্য থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে কথা বলছিলাম তার শিরোনাম ছিল সরকারের পতন থেকে রাজনৈতিক নেতারা যে শিক্ষা নিতে পারেন। এই বিষয়ে আমি আরও 2-4টি কথা বলেই আমার আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। আমার শেষের দিকে যে বক্তব্য সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটল তা আমরা একসময় বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারেনি। দীর্ঘ 15 বছর দুর্দণ্ডপতির সাথে প্রতাপের সাথে শেখ হাসিনা দেশ শাসন করেছে, কিন্তু যে নির্বাচনগুলোর মাধ্যমে তিনি ক্ষমতায় ছিলেন 2008, 2014, 2018 এবং 2024, এগুলোর ভিতরে 2008 সালের নির্বাচনটাই জনগণের কাছে এটির গ্রহণযোগ্যতা পেলেও পরবর্তী 3টি নির্বাচনই দেশে এবং বিদেশে প্রচণ্ড বিতর্কিত ছিল এবং এই নির্বাচনে দেশের লক্ষ লক্ষ তরুণ, কোটি কোটি জনতা তারা তাদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন এই যে সরকারের পতন হলো, এর পিছনে কি শুধুমাত্র ছাত্রছাত্রীদের, তরুণ তরুণীদের বা বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হলো এগুলি কি একমাত্র দায়ী? তা নয়। ব্যাপারটি হচ্ছে যে সরকার কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য বড় প্রকল্প বাস্তবায়ন করলেও দেশে সীমাহীন দুর্নীতি, ঋণখেলাপি দুর্নীতি, ব্যাপকভাবে ব্যাংক ডাকাতি, দেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার, মানুষের ভোটাধিকার হরণ, মানবাধিকার হরণ এবং দেশের মিডিয়া এবং কণ্ঠকে রোধ করার জন্য সর্বশেষ যে কাজটি সরকার করেছিল সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচনা করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা এসব দিকে কর্ণপাত করেনি। তার পরিণতিতে এই দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে এই মাত্র 1 মাস এবং তারপরে কিছুদিন হলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই একটি শক্তিশালী সরকারের পতন কিভাবে ঘটল তা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন এবং দেশ যে রাজনৈতিক নেতারা যাদের ভবিষ্যতে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আছে তাদেরকে স্মরণ রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় জনগণের উপর অত্যাচার, দুর্নীতি, ভোটাধিকার প্রয়োগে বাধা এবং সীমাহীন ঋণখেলাপি, ব্যাংক ডাকাতি, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে কোনো সরকার দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। শুধুমাত্র বাংলাদেশে শেখ হাসিনাই একমাত্র উদাহরণ নয়, এর আগেও আমরা স্বৈরাচারী এরশাদের পতন দেখেছি 1990 সালে। বিদেশে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু আমার বক্তব্যটি দীর্ঘায়িত হয়ে যাবে। আমি সবশেষে যে কথাই বলতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের জন্য যে শিক্ষাটা হলো, রাজনৈতিক নেতাদের যে শিক্ষাটা নিতে হবে সেটা হচ্ছে যে কখনোই সীমা অতিক্রম করতে নেই। কোনো অবস্থাতেই জনগণের সাথে জনগণের সম্পদ লুটতরাজ করে
জনগণের সম্পদ বিদেশে পাচার করে, জনগণের পরে জুলুম অত্যাচার করে কোনো সরকার বছরের পর বছর কখনোই টিকে থাকতে পারে না। এক পর্যায়ে তার পতন নিশ্চিত হয়। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের এই শিক্ষাটা দিয়ে গেল। সুধীবৃন্দ, আমার বক্তব্যটি না বাড়িয়ে আমার আলোচনাটি আপাতত এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।